তবে বুঝতেই পারছো। নেক্সট কি বলছে, এর অথবা কোশ্চেন দেখো, দুটি সমান আধান কিউ এর সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে একটি প্লাস কিউ আধান আছে, তাহলে কিউ এর কোন মানের জন্য সমগ্র ব্যবস্থাটি সাম্যাবস্থায় থাকবে, উক্ত আধানের প্রকৃতি উল্লেখ করো। ঠিক আছে, দেখো কি হবে এখানে, কি বলছে দেখো, এখানে এটা একটা কিউ চার্জ, এটাও একটা কিউ, ক্যাপিটাল কিউ, এটাও ক্যাপিটাল কিউ, কেমন? এবার দুটি সমান আধান কিউ এর সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে, সে বলেই দিয়েছে মধ্যবিন্দুতে, তার মানে এই জায়গায় একটা কিউ চার্জ রাখতে বলছে, স্মল কিউ চার্জ, কেমন? এটা প্লাস আধানে আছে, প্লাস কিউ আধান আছে। আর অ্যাকচুয়াল এখানে প্লাস কিউ আধান হবে কি না সেটা কিন্তু আমরা নিশ্চিত রূপে বলতে পারবো না, কেমন? ক্যালকুলেশন করি তারপরে তুমি বুঝতে পারবে এখানে প্লাস হবে কি মাইনাস হবে। ওকে, ওই জন্য প্রথম থেকে আমরা এখানে প্লাস কিউ বলা হয়েছে, কিন্তু এখানে প্লাস অ্যাকচুয়াল হবে না, এইখানে গন্ডগোল রয়েছে। প্লাস কিউ হবে কি মাইনাস কিউ হবে আমরা কিন্তু প্রথম থেকে বলতে পারি না, অঙ্ক করার পরে আমরা বুঝবো যে না এটা প্লাস হবে কি মাইনাস হবে, কেমন? আচ্ছা, এবার কিউ এর কোন মানের জন্য সমগ্র ব্যবস্থাটি সাম্যাবস্থায় থাকবে, তাহলে এ যেহেতু মধ্যবিন্দুতে বলে দিয়েছে, তাহলে ডিসটেন্সের কোনো গল্প নেই, তাহলে আমরা ডিসটেন্সটা ধরে নিচ্ছি, এটা হচ্ছে r/2, আবার এটা হচ্ছে কত না r/2। ঠিক আছে, তাহলে দুটোই হচ্ছে কত না কিউ থেকে কিউ বিন্দু। আচ্ছা, এটা এ ধরে নাও, আচ্ছা এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটাকে পি বিন্দু বলছি। ঠিক আছে, তাহলে তোমাকে আমরা কনসিডার করছি, ধরি এপি ইকুয়াল টু r/2, আবার বিপি ইকুয়াল টু r/2, কেমন? এপি ইকুয়াল টু r/2, আবার বিপি ইকুয়াল টু r/2। নেক্সট এবার আমরা কি করব দেখো, যেহেতু কিউ বিন্দুটা মধ্যবিন্দুতে রয়েছে, তাহলে আমরা বলতে পারি কিউটা তো ব্যালেন্সড, সে প্লাস হোক মাইনাস হোক ব্যালেন্সড। কেন? এটা প্লাস, এটা তো প্লাস, এই দুটো তো প্লাস, এটা কনফার্ম। এ প্লাস হতে পারে অথবা মাইনাস হতে পারে, দুটো কন্ডিশনে কিউ কিন্তু স্টেবল। কেন? দেখো যদিও প্লাস হয়, এখানে আমি বলে দিচ্ছি, এখানে কিউ, এটা হচ্ছে কিউ প্লাস প্লাস, এটা যদিও প্লাস হয়, কিউ কিউ কে কি করবে রিপিল করে এদিকে তাড়াবে, আবার এ কিউ একে কি করবে রিপিল করে তাড়াবে। দেখো দুটোর আধানের মান সমান, আবার দূরত্ব সমান, r/2, এটাও দেখো r/2, হ্যাঁ কি না? তাহলে r/2 দূরত্ব সমান, আবার আধানও সমান, তার মানে বুঝতেই পারছো দুটো ফোর্স একে অপরকে কি করবে, একে অপরকে ক্যান্সেল আউট করে যাচ্ছে। ওই জন্য কিউ আধানের সাম্যাবস্থা থেকে আমরা কিন্তু বুঝতে পারবো না এ তোমার কি জানো প্লাস না মাইনাস। কেন? প্লাস হলেও হবে, আবার দেখো মাইনাস যদি করি, আমি যদি এখানে মাইনাস কিউ করতাম তাহলে কি হতো, এ কে অ্যাট্রাক্ট করছে এদিকে, ওই এ প্লাস একে মাইনাস কে অ্যাট্রাক্ট করছে তার দিকে, এবং দুটো এরও আকর্ষণ বল সমান হবে, এরও বিকর্ষণ বল সমান। কেন? আধান সমান আর দূরত্ব সমান, আর তো কিছু তোমার জানার নেই। তার মানে দুটো কন্ডিশনে কিন্তু দুটো ফোর্স ইকুয়াল হচ্ছে। ওই জন্য কিউ বিন্দুর সাম্যাবস্থা দেখে আমরা বুঝতে পারবো না যে সিস্টেমটা সাম্যাবস্থা কিনা। এবার শোনো, মন দিয়ে শোনো, এই কিউ আধানের ক্ষেত্রে তোমাকে আলোচনা করতে হবে। দেখো এই কিউ আধানের জন্য কি হবে, দেখো এখানে এই কিউ আধানকে ক্যাপিটাল কিউ কি করবে না, তাকে প্লাস আছে তো সে দেখো তাকে এরকম করে দূরে বিকর্ষণ করে দেবে তো, নাকি? এখানে প্লাস আছে, প্লাস কিউ কে কি করবে বিকর্ষণ করবে, এই দিকে একটা ফোর্স দিল F1, ক্লিয়ার? কিউ যদি এবার প্লাস হয় তাহলে কি করবে, এ কিউ কে আবার এদিকে ঠেলে দেবে, কি গো এও তো প্লাস, এ কিউ কে তাহলে কি করবে এদিকে ঠেলে দেবে, তার মানে কি হবে দুটো ফোর্স একই দিকে হয়ে যাবে। তাহলে এ কখনো স্থিরাবস্থায় থাকতে পারবে না বা সাম্যাবস্থায় থাকতে পারবে না, কেমন? স্থিরাবস্থায় থাকতে পারবে না। তখন কি হলো, অবশ্যই এখানে দেখো নেগেটিভ হতে হবে, যদি নেগেটিভ হয় তবে কি করবে, এই নেগেটিভটা প্লাসকে কি করবে অ্যাট্রাক্ট করছে,
প্লাস কিউ কে স্মল কিউটা কি করবে, অ্যাট্রাক্ট করছে, দিয়ে তার নিজের দিকে টানছে, তখন দেখো এই দুটো ফোর্স পরস্পর পরস্পর বিপরীতমুখী এবং যদি সমান হয় তাহলে কিন্তু এটা সামনে থাকবে, প্লাস কিউ আধানটা সামনে থাকবে। কি বললাম বুঝতে পেরেছো? F1 এবং F2 দুটো কিন্তু সামনে থাকবে। ক্লিয়ার? চলো তাহলে এখানে একটু আমরা ভাষা দিয়ে লিখব। এ আধানের ওপর বি বিন্দু আধানের জন্য ক্রিয়াশীল কি হবে, বিকর্ষণ বল। তাহলে হচ্ছে কেন প্লাস আছে, প্লাসকে বিকর্ষণ করবে, বিকর্ষণ বল কত হচ্ছে না F1 ইকুয়াল টু F1 সমান 1/4 পাই এপসিলন নট ইনটু আমরা বলবো তাহলে Q ইনটু Q বাই কত হবে, A আর B এর মধ্যে দূরত্ব কত গো, A আর B সমান হচ্ছে r তো নাকি, A আর B এই যে পুরোটা, তার মানে r স্কয়ার হলো। এর ডাইরেকশন কোন দিকে হবে, এর মানে এর উপরে বল বলছে, তার মানে বি এ মাথার উপরে ভেক্টর সাইন। এর নেক্সট এ আধানের উপর পি বিন্দু আধানের জন্য এই যে পি বিন্দুতে যে স্মল কিউ আছে, ঠিক আছে, এবং মাইনাস হতে হবে কেন একটু আগে বললাম, স্মল কিউ আছে, স্মল কিউ আধানের জন্য ক্রিয়াশীল আকর্ষণ বল হবে, এটা আকর্ষণ বল হবে, তাই না? কেন এটা নেগেটিভ চার্জ আমরা ধরছি, নেগেটিভ চার্জ হলে তবেই অ্যাট্রাক্ট করবে, দিলে দুটো ফোর্স পরস্পর বিপরীতমুখী, অর্থাৎ এর উপরে লব্ধি বল শূন্য হবে যদি ইকুয়াল করতে পারে। হলো? তাহলে এখানে বিকর্ষণ বলটা তাহলে কত না F2 ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইনটু স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই কত করব r স্কয়ার, তাই তো? তার মানে আরে সরি r/2 এর হোল স্কয়ার, কেন a থেকে p বিন্দুর দূরত্ব, ঠিক আছে? যদিও না ধরি এখানে, যদিও দেখো এখানে আমি নেগেটিভ ধরলাম না, আমি ধরলাম ক্রিয়াশীল বল, আমার ইকুয়েশনই বলে দেবে সে নেগেটিভ আসবে। দেখো তোমাকে দেখাচ্ছি, তার মানে এটা ডাইরেকশন কোন দিকে হবে, দেখো এখন নেগেটিভ ধরেছি বলেই বলছি কিন্তু ডাইরেকশন এদিকে হবে, তাই তো? যদি না ধরতাম তাহলে আমার ক্যালকুলেশন থেকেও বেরিয়ে যেত, আমি তোমাকে দেখাবো লাস্টে। চলো তাহলে এটা হচ্ছে কত AP বরাবর, কত AP বরাবর। তাহলে এবার চলো আমার লব্ধি তাহলে কত আসবে, তাহলে লব্ধি ক্রিয়াশীল বল কত আসবে, চলো তাহলে F নিট কত হতে হবে, লব্ধিটাকে কত হতে হবে, 0 হতে হবে নাকি না, লব্ধিটাকে 0 হতে হবে তো, কেন এর উপরে কোনো বল থাকা যাবে না, সাম্যাবস্থায় আছে যে। তাহলে আমরা বলবো F1 ইকুয়াল টু F2, F1 ইকুয়াল টু F2, এই দুটো ফোর্স সমান হলে তবেই হবে। দেখো এবার ফর্মুলা বসিয়ে দাও, আমি এদিকে করছি, একটু এদিকে চলে আসো, এদিকে ফাঁকা জায়গা রয়েছে, এদিকে করছি। তাহলে 1/4 পাই এপসিলন নট ইনটু এদিক থেকে আমরা এদিকে আসি, আচ্ছা ক্যাপিটাল কিউ স্কয়ার বাই হচ্ছে কত r স্কয়ার ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট। তোমরা এটা সিজিএস এও করতে পারো, কোনো অসুবিধা নেই, সিজিএস এসআই এটা তোমাদের ব্যাপার। স্কয়ার r/2 স্কয়ার, বাস একটা কিউকে কেটে দাও, 1/4 পাই এপসিলন নট 1/4 পাই এপসিলন নট কাটা। আচ্ছা তাহলে এখানে আমরা কত দেখতে পাচ্ছি, কিউ বাই r স্কয়ার ইকুয়াল টু কত হবে, স্মল কিউ মানে 2 এর স্কয়ার মানে 4 উপরে উঠে যাবে, কিউ বাই কত হচ্ছে r স্কয়ার, দেখো r স্কয়ার কাটা, তাহলে কিউ ইকুয়াল টু তাহলে কত হবে, আরে স্মল কিউ ইকুয়াল টু কিউ বাই 4, তার ভ্যালু হলো কত না কিউ বাই 4, কি বললাম বুঝতে পেরেছো? তার মানে এর ভ্যালু হলো কত কিউ বাই 4। ক্লিয়ার? স্মল কিউটা হচ্ছে ক্যাপিটাল কিউ বাই 4 এর সঙ্গে সমান। এবার বলেছে ম্যাগনিটিউড কেমন হবে, আরে তোমার ম্যাগনিটিউড তো হয়ে গেল, উক্ত আধানের প্রকৃতি কেমন হবে, অবশ্যই ঋণাত্মক ধর্মী হতে হবে। কেন, যদি ঋণাত্মক না হতো তাহলে কিন্তু এই অ্যাট্রাক্ট করতো না, এদিকে আসতো না,
আচ্ছা তুমি যদি কিছুই না জানো, সাপোজ তুমি এখানে নেগেটিভ ধরতে চাইছো না, ওই পদ্ধতি দিয়েও তুমি করতে পারবে, ক্যালকুলেশন তোমাকেই বলে দিবে নেগেটিভ হবে। দেখো কেমন করবে তুমি সেখানে। আরো একটা পদ্ধতির মাধ্যমে তোমরা করতে পারো। কি করবে না, দেখো আমাদের কোন দিকে ফোর্স যাচ্ছে তো আমি জানি না, কে কোন দিকে দিচ্ছে, এটা পজিটিভ আছে এটা বুঝে নিচ্ছি। তাহলে আমরা এরকম লিখতে পারি F নিট সমান F1 প্লাস F2। আমি ধরে নিচ্ছি এ বিন্দু আধানের উপরে মোট ফোর্সটা কত না, এই তোমার F1 প্লাস F2, বাস এটা করে দিলাম। এবার নিট ফোর্স 0, তার মানে F1 প্লাস F2, তার মানে আমরা বলতে পারি কি F1 মাইনাস অফ F2 হবে, ঠিক না? F1 ইকুয়াল টু মাইনাস অফ F2, এখানে দিবা চলে আসো। তাহলে এখানে কত, এই যে একটু আগে যেটা বললাম Q ইনটু Q, আমি তোমার সিজিএস এ নিয়ে নিচ্ছি, বাই R/2 এর হোল স্কয়ার ইকুয়াল টু, তাহলে কত হবে না Q স্কয়ার, এটা F1 এটা F1 আর এটা F2 একই ব্যাপার, ইকুয়াল আছে, তাহলে R স্কয়ার হচ্ছে, তার মানে Q একটা কাটা, তার মানে কত হচ্ছে, তাহলে 4 ইনটু Q বাই R স্কয়ার সমান, একটু আগে যেটা ক্যালকুলেশন করলাম Q বাই R স্কয়ার, R স্কয়ার R স্কয়ার কাটা, আর সামনে অবশ্যই নেগেটিভ সাইন হবে, কেন সামনে নেগেটিভ আছে তাই না? দেখো এই নেগেটিভ সাইন কি ইন্ডিকেট করছে, মাইনাস Q/4 হলো। এই দেখো নেগেটিভ সাইন কি ইন্ডিকেট করছে না, কি মানে তোমার Q/4 হচ্ছে, কি বললাম বুঝতে পেরেছো? তোমার ক্যালকুলেশন থেকেও বেরিয়ে আসবে, অথবা তোমার এখানে প্রথমে কনসেপ্ট থেকেই তোমার চলে আসছে। ক্লিয়ার? তোমার যেটা ভালো লাগে তুমি সেই মেথড করবে, ঠিক আছে? তোমার যেটা ভালো লাগে তুমি ওই মেথড করতেই পারো। ক্লিয়ার? চলো, তার মানে উক্ত আধানের প্রকৃতি কি হবে, নেগেটিভ ঋণাত্মক হবে, এবং মানটা কত হবে, Q/4 হবে। ক্লিয়ার? চলো, তো নেক্সট কোশ্চেন কি দিয়েছে দেখো, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলাকার পরিবাহীর ধারকত্বের রাশিমালা নির্ণয় করো। পৃথিবীর ব্যাসার্ধ এত হলে সেটা পরে আসছে, কি বলেছে, আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলাকার পরিবাহীর ধারকত্বের রাশিমালা নির্ণয় করো। দেখো একদম সহজ, এগুলো তো তোমাদের করে যেতেই হবে, বুঝতেই পারছো, ঠিক আছে? সাপোজ একটা আমি গোলাকার পরিবাহী নিয়েছি, এটা একটা কি গোলাকার পরিবাহী, যার ব্যাসার্ধটাকে আমাকে বলে দিয়েছে স্মল r ধরতে হবে, ঠিক আছে? বেশ, তাহলে এই পরিবাহীতে তুমি কিউ আধানে আহিত করে দিয়েছো, আমরা কনসিডার করছি পরিবাহীটিকে কিউ আধানে আহিত করলাম। এবার এই পি পয়েন্টে আমি পোটেনশিয়াল মেজার করতে চাইছি, পরিবাহীর সারফেস বা তোমার পরিধির উপর বা তার ক্ষেত্রের উপর আমি কি চাইছি, একটা পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়ালকে ফাইন্ড করতে, ঠিক আছে? বেশ, তাহলে কি হবে এখানে দেখো, আচ্ছা তোমরা একটু লিখো, ধরি পরিবাহীর আধান ক্যাপিটাল কিউ, ধরি পরিবাহীর আধান হচ্ছে ক্যাপিটাল কিউ, ঠিক আছে? ব্যাসার্ধ তো তোমাকে বলে দিয়েছি, আর লেখার দরকার নেই, ঠিক আছে? তাহলে আমরা বলছি, তাহলে পি বিন্দুতে তড়িৎ বিভব কত হবে না, V ইকুয়াল টু 1/4πε0 ইনটু কত হবে বলতো, দেখো কিউ আধানে আহিত করে দিয়েছে তো পরিবাহীটাকে, তার মানে আধানগুলো কেমন বা কোথায় থাকবে, সারফেসের উপরে। সেই সারফেসের বা আধানগুলোর সেন্টার অফ মাস কোথায়, কেন্দ্রে কিনা বলো? এই আধানগুলোর সেন্টার অফ মাস বা তোমার আমরা যদি বলি সেই আধানের ভর কেন্দ্র কোথায় থাকবে, ও বিন্দুতে, মধ্যবিন্দুতে, বাস। তাহলে ওই ও বিন্দু থেকে আর বিন্দু দূরত্ব, আর পি বিন্দুর দূরত্ব হচ্ছে আর, যেটাই ব্যাসার্ধ পরিবাহী, হ্যাঁ কি না? তার মানে আমরা বলতে পারি ক্যাপিটাল কিউ বাই আর, আমরা বলতেই পারি, হ্যাঁ কি না? কেন ভির ফর্মুলা তো এটা, তড়িৎ ক্ষেত্রের তড়িৎ বিভবের ফর্মুলা কত হবে, 1/4πε0 কিউ বাই আর। পি পয়েন্টে আমরা ফাইন্ড করতে চাইছি, তাহলে এখানে কত চার্জ রাখতে হবে না, +1 চার্জ, ঠিক আছে? চোখটা বন্ধ করে সেখানে +1 চার্জ রেখে দিও। ক্লিয়ার? চলো, এটা যে ইকুয়েশন নাম্বার 1। আবার আমরা কি জানি, পরিবাহীর ধারকত্ব কত হবে আমাকে বের করতে বলেছে। দেখো ওই পরিবাহীতে ধারকত্ব কত, মানে ক্যাপাসিট্যান্স
এই কন্ডাক্টরের ক্যাপাসিট্যান্স কত হবে না আমরা জানি C ইকুয়াল টু কত Q/V হবে। কেন আমরা ফর্মুলা আগে থেকেই পড়ে এসেছি ধারকত্বের কি হয় না Q প্রপোর্শনাল টু V ছিল। কোন পরিবাহীর মানে যত চার্জ দেবে তত তার পোটেনশিয়াল ডিফারেন্স বাড়বে তাই না, বা পোটেনশিয়াল ডিফারেন্স যত বাড়াবে তত তার চার্জ স্টোর করবে। তখন Q ইকুয়াল টু আমরা CV আমরা কিন্তু ধারকত্বের একদম ফান্ডামেন্টাল ফর্মুলাতে পড়ে এসেছি। তার মানে এখানে বসিয়ে দাও C ইকুয়াল টু Q/V বাস। তার মানে এখানে কত হবে চলো তাহলে Q/V তো তার মানে 1/4 পাই এপসিলন নট তাহলে Q/R R স্কয়ার নয় R। ওকে তাহলে Q কেটে যাচ্ছে তার মানে দেখো এই যে উপরের টার্ম মানে একদম নিচের টার্মটা একদম উপরে উঠে চলে যাবে তাহলে 4 পাই এপসিলন নট ইনটু R। ঠিক আছে তাহলে এখানে ধারকত্ব কত হলো ধারকত্ব 4 পাই এপসিলন নট ইনটু R কত হবে ধারকত্ব 4 পাই এপসিলন নট ইনটু R হচ্ছে তাই না। তাহলে C ইকুয়াল টু আমরা এদিকে লিখে নিচ্ছি C ইকুয়াল টু 4 পাই এপসিলন নট ইনটু R। তাহলে পরিবাহীর ব্যাসার্ধ সঙ্গে কত না 4 পাই এপসিলন টাইমস ইনটু R ব্যাসার্ধ। ক্লিয়ার। এটা আরো একটা এখানে তোমরা এটা তোমাদের লিখে রাখা দরকার নেই তোমাদের এটা জানার জন্য। এটা কি SI পদ্ধতিতে করেছি বলে SI পদ্ধতিতে V করেছি বলে তাহলে কি 1/4 পাই এপসিলন নট Q/R লিখেছি। কিন্তু যদি আমি CGS এ করতাম তাহলে কি হতো যদি CGS এ করতাম এটাকে 1 ধরে নিতাম তো 1/4 পাই এপসিলন নটটাকে 1 কেন একদম কুলম্ব তোমার ফোর্স থেকে আমরা জেনে এসেছি k টাকে CGS পদ্ধতিতে লিখলে কত 1 লিখব। তার মানে C এর মানটা এখানে লিখে দিবে C ইকুয়াল টু শুধুমাত্র R হবে কখন যখন CGS পদ্ধতিতে হয়। কি বললাম একটা গোলকের একটা গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ যা হবে ধারকত্ব তা হবে কোন কন্ডিশনে CGS পদ্ধতিতে। যদি SI পদ্ধতি করি তাহলে কি লিখব 4 পাই এপসিলন নট ইনটু R। ক্লিয়ার 4 পাই এপসিলন নট ইনটু R হবে। ওকে বেশ তাহলে দেখো ফার্স্টটা আমার ক্যালকুলেশন হয়ে গেল। তাহলে C ইকুয়াল টু 4 পাই এপসিলন ইনটু R ইন SI আর C ইকুয়াল টু R হবে কেবলমাত্র তার ব্যাসার্ধের সঙ্গে সমান হবে এটা CGS পদ্ধতিতে। ক্লিয়ার। চলো এরপরে দেখো কি বলেছে পৃথিবীর ব্যাসার্ধ কত 6400 কিলোমিটার হলে ধারকত্ব কত হবে তা নির্ণয় করো। ক্লিয়ার একদম সহজ। দেখো এই কোশ্চেনটা আমরা এই কোশ্চেনটা অ্যানসারটা করে দিই। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ বলেছে তো তাহলে এটাকে পৃথিবী ধরে নাও। পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এইটা ক্যাপিটাল R। ক্যাপিটাল R এর মান হচ্ছে 6400 কিলোমিটার। তাহলে হয় CGS এ নাও না হয় তুমি SI টা নিয়ে নাও। সাপোজ আমি ধরলাম আমি SI টা নিচ্ছি তাহলে 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার করতে পারি। কিলোমিটার থেকে মিটারে গেলে 3টা শূন্য আর এদিকে 3টা শূন্য নিয়ে নিয়েছি কেন 6.4 লিখে দিয়েছি হলো। তাহলে এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ এটা হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ। এবার একটু আগে জানলাম তাহলে তার ধারকত্ব কত হবে যেহেতু মিটার ইউনিটে আছে মানে কত SI ইউনিটে আছে ফর্মুলা বসিয়ে দাও। তাহলে 4 পাই এপসিলন নট ইনটু R তার মানে R এর মান কত 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 বাই কত হবে না এইটা আবার আমরা কি জানি 1/4 পাই এপসিলন নট এর মান কত হবে না 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 কিন্তু এটা আছে কি উপরে আছে 4 বাই এপসিলন নট তাহলে নিচে ভাগ হয়ে যাবে তাহলে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ঠিক আছে। তাহলে উপরে উঠবে তাহলে এটা 6.4 বাই 9 ইনটু 10 টু দি পাওয়ার -3 এটা ক্যাপাসিট্যান্স হচ্ছে এটা হচ্ছে কি মানে ফ্যারাড এককে হবে SI একক তাহলে কত ফ্যারাড হবে। তার মানে এটাকে তোমরা প্রোডাক্ট করে কত দেখো আমার কাছে ক্যালকুলেটরটা নেই ওকে তোমরা ক্যালকুলেট করে নাও। এবার দেখো তোমরা ক্যালকুলেট করবে বা এটা যেটা হচ্ছে কত 7.1 ইনটু 10 টু দি পাওয়ার -4 এটা হচ্ছে ফ্যারাড। আমরা জানি ধারকত্ব এবার বুঝতেই পারছো তো এটা ফ্যারাড ইউনিটে অথবা তুমি যদি মাইক্রো ফ্যারাড নাও তাহলে 0 পয়েন্ট এরকম করে দিবে 0.0 একটা আর একটা শূন্য ঠিক আছে 0.07 মাইক্রো ফ্যারাড তুমি লিখে দিতে পারো ঠিক আছে। এটাই হচ্ছে তোমার কি পৃথিবীর
তোমার পৃথিবীর ধারকত্ব, ঠিক আছে? কারণ পৃথিবীর ব্যাসার্ধ তোমাকে বলে দিয়েছে, শুধুমাত্র পৃথিবী নয়, তোমাকে যে কোনো গোলকের যদি ব্যাসার্ধ দেয় তাহলে কিন্তু তোমরা এরকম করবে, ঠিক আছে? যে কোনো গোলকের ব্যাসার্ধ, শুধু পৃথিবী না হবে এমন কোনো কথা নেই, তার ব্যাসার্ধ দিয়ে দিলেই আমরা দেখো ধারকত্বের ফর্মুলা আমরা বের করতে পারবো। ক্লিয়ার? ওকে, বেশ, চলো তাহলে এটার অ্যানসার করবে। ও না, আর তো নেই, আর কোশ্চেন এর অল্টারনেটিভ কিছু নেই, কেমন? তো এইখানে দেখো শেষ। আর অবশ্যই তোমাদের থ্যাংক ইউ, কারণ তোমরা এতক্ষণ কনসেন্ট্রেট করে ক্লাস করার জন্য, কেমন? তো দেখো এখনো বলছি, তোমরা যারা যারা বেনিফিট হচ্ছ অবভিয়াসলি তোমাদের ফ্রেন্ডদের মধ্যে একটু শেয়ার করবে, কারণ দেখো তোমাদেরও একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে তোমরা যদি ঠিকঠাক বুঝতে পারো বা শিখতে পারো তোমার ফ্রেন্ডকে হেল্প করা, কেমন? ঠিক আছে, তো চলো তোমরা অবভিয়াসলি চ্যানেলে তোমরা কমেন্ট করো। আমি চাই তোমরা কমেন্ট করো, বুঝতে পারছো কিনা একটা কমেন্ট করবে, আর অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? কন্টিনিউয়াস এরকম তোমাদের গাইডলাইন পেতে গেলে আমার চ্যানেলে তোমরা ভিজিট করবে। আর তোমাদের প্রথম দিন থেকে আমি বলে দিয়েছি, টেলিগ্রাম চ্যানেলে, টেলিগ্রাম যেটা ফিজিক্স বিদ্যা চ্যানেল রয়েছে আমাদের, আমার ডেসক্রিপশনে সব লিংক দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে ক্লাসের পিডিএফ গুলো কালেক্ট করে নিও, কেমন? ক্লাসের পিডিএফ গুলো কালেক্ট করলে কি হবে, তোমাদের হয়তো হার্ড কপিটা পেয়ে যাবে না, তোমরা খাতাতে সেটা কপিও করতে পারবে অন্যান্য সময়, কেমন? আমি সব সময় বেস্ট সাজেশন দেব যে তোমরা ভিডিও দেখার সঙ্গে সঙ্গে খাতা পেন নিয়ে করবে, নাহলে কিন্তু ভিডিও দেখাটাই বেকার হবে, ঠিক আছে? হয়তো তোমাদেরকে খুব হার্ডলি বললাম, একটু বেকার হবে, কিন্তু অ্যাকচুয়াল তাই। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সকে খাতা পেন ছাড়া করতে যেও না, কেন? খুব একটা বিশাল বেনিফিট হবে বলে আমার মনে হয় না, ঠিক আছে? তো চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে, ক্লিয়ার?